ইংরেজিতে অনর্গল কথা বলার ইচ্ছে তো অনেকেরই থাকে, কিন্তু প্রায়ই দেখা যায় আত্মবিশ্বাসের অভাবে ঠিকমতো বলা হয়ে ওঠে না। আজকের এই আলোচনায় আমরা এমন একটা সহজ পরিকাঠামো নিয়ে কথা বলবো, যেটা ব্যবহার করে এই বাধাটা সহজেই টপকানো যেতে পারে। এই ব্যাপারটা কি খুব পরিচিত লাগছে? যে ইংরেজি সবই বোঝা যায়, কিন্তু যখনই কথা বলার সুযোগ আসে তখন কেমন যেন সব গুলিয়ে যায়, শব্দ খুঁজে পাওয়া যায় না। জানেন, ভাষা বিশেষজ্ঞরা একে বলেন ফ্লুয়েন্সি গ্যাপ। চলুন একটু খতিয়ে দেখা যাক এটা কেন হয়, আর এর থেকে বেরোনোর উপায়টাই বা কী। আর এইখানেই আমাদের আসল লক্ষ্যটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। ব্যাপারটা আসলে নিখুঁত ইংরেজি বলা নিয়ে নয়। আসল কথা হলো, বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে কতটা আত্মবিশ্বাসের সাথে ইংরেজিটা ব্যবহার করা যাচ্ছে। তো প্রশ্নটা হলো, এই আত্মবিশ্বাসটা আসবে কোথা থেকে? শুনলে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এই সফরের প্রথম ধাপটা কথা বলা নয়, বরং শোনা। চলুন দেখি কেন শোনাটা এত বেশি জরুরি। দেখুন, ব্রিটিশ কাউন্সিলও কিন্তু ঠিক এই কথাই বলে, যে শোনার মধ্যেই আসলে সাবলীলভাবে কথা বলার চাবিকাঠিটা লুকিয়ে আছে। কারণটা খুব সহজ। যখন আমরা মনোযোগ দিয়ে শুনি, তখন আমাদের মস্তিষ্ক শুধু নতুন শব্দই শেখে না, বরং ওই ভাষার যে একটা স্বাভাবিক ছন্দ আছে, কথার সুরের ওঠানামা, সঠিক উচ্চারণ, এই সব কিছুকে যেন শুষে নেয়। আর এটাই কথা বলার জন্য একটা শক্তপোক্ত ভিত তৈরি করে দেয়। আচ্ছা, একবার তো ভেদ তৈরি হয়ে গেল। এরপরের ধাপটা কি? পরের ধাপ হলো, ওই যে জ্ঞানটা আমরা অর্জন করলাম সেটাকে সক্রিয়ভাবে কথায় বদলে ফেলা। এর জন্য অনুকরণ বা ইমিটেশন কিন্তু একটা দারুণ কাজের টেকনিক। স্লাইডে যে 4টে ধাপের কথা বলা আছে, মানে প্রথমে শুনুন, তারপর সেটা বলার চেষ্টা করুন, নিজের বলাটা মিলিয়ে দেখুন, আর ভুলটা শুধরে নিন। এই চক্রটা ফলো করলে দেখবেন শুধু উচ্চারণ নয়, কথার স্বাভাবিক টানটাও আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। শুধু অনুকরণ করলেই তো হবে না। এর পাশাপাশি রোজকার জীবনে ব্যবহার হয় এমন কিছু সাধারণ বাক্য যদি আমরা আয়ত্ত করে ফেলি, তাহলে কথোপকথনের জন্য প্রয়োজনীয় রসদটা কিন্তু তৈরি হয়ে যায়। মানে কোন পরিস্থিতিতে কি বলতে হবে সেটা যদি আগে থেকেই একটু জানা থাকে, তাহলে কথা বলার জড়তাটা অনেকটাই কেটে যায়। এই স্লাইডের উদাহরণগুলোই দেখুন না। অফিসে, দোকানে বা রেস্টুরেন্টের মতো পরিচিত পরিবেশে ব্যবহার করার জন্য এমন কিছু বাক্য যদি তৈরি থাকে, তাহলে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, ব্যাকরণের একটা ছোট্ট পরিবর্তনে কথার মানেটা কেমন পাল্টে যায়। যখন কোনো কাজ করাটা বেশ কঠিন, তখন বলা হয় ট্রাই টু ডু সামথিং। আর যখন সহজ কোনো কিছু শুধু পরীক্ষা করে দেখা হচ্ছে, তখন বলা হয় ট্রাই ডুইং সামথিং। এই ছোট পার্থক্যটা ধরতে পারলেই দেখবেন কথাগুলো অনেক বেশি স্বাভাবিক শোনাচ্ছে। তো এই পুরো ধাঁধার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো এই অনুশীলনটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করা। আর এখানে সাফল্যের মূল মন্ত্রটা কিন্তু ঘন্টার পর ঘন্টা অনুশীলন করা নয়, বরং ধারাবাহিকতা। ব্রিটিশ কাউন্সিলের পরামর্শ অনুযায়ী প্রতিদিন মাত্র 10টা মিনিট মন দিয়ে চর্চা করলেই যথেষ্ট। সত্যি বলতে, যে কেউই তার ব্যস্ত রুটিন থেকে এইটুকু সময় বের করে নিতে পারে। কিন্তু এই ধারাবাহিকতাটা এত কাজের কেন? কারণটা হলো, নিয়মিত চর্চার ফলে আমাদের মস্তিষ্কে ভাষার জন্য একটা মজবুত রাস্তা তৈরি হয়ে যায়, যাকে বলে নিউরাল পাথওয়ে। এই রাস্তাটা যত বেশি ব্যবহার করা হয়, তত সহজে আর দ্রুত আমরা ইংরেজি শব্দ বা বাক্য মনে করতে পারি। চলুন এবার পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক, আর সেই সঙ্গে এমন একটা মানসিকতার কথা বলা যাক, যেটা যে কোনো ভাষার শিক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি জরুরি। সব শেষে এসে একটাই কথা বলার, আর সেটা হলো ভুলের ভয়টাকে মন থেকে দূর করে দেওয়া। ভাষার আসল উদ্দেশ্য কিন্তু নিখুঁত হওয়ার নয়। আসল উদ্দেশ্য হলো মানুষের সাথে সংযোগ তৈরি করা, নিজের মনের ভাবটা প্রকাশ করা। তাহলে পথটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথমে ভাষাকে ভালো করে আত্মস্থ করতে হবে, তারপর সেটাকে সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে, আর নিয়মিত চর্চার মাধ্যমে গতি বাড়াতে হবে। শুরুটা হোক না আজকেই, ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। আচ্ছা, এমন কোনো একটা দৈনন্দিন বাক্য কি ভাবা যায়, যেটা দিয়ে এই যাত্রাটা আজই শুরু করা যেতে পারে?